একটি স্মার্টফোন আমাদের হাতে সবচেয়ে কাছের জিনিস, কিন্তু একদিন যদি ফোনটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, একটি ছোট ভুল, একটা ফোন হারানো জীবনকে টেনে নেয় অন্ধকারের এক ঘূর্ণিতে। কে আপনাকে দেখছে, কে আপনার সবকিছু জানে, আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনি আদেও কারোর নজরের বাইরে আছেন তো? হাই গাইস, স্বাগতম আমাদের চ্যানেল গল্প কথা বাই মাহি অ্যান্ড তাসনিম। আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব আনলকড। 2023 সালে রিলিজ আর মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.4 আউট অফ 10 এবং রটেন টমেটোস 50% ফ্রেশ। তাহলেই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতেই নামি নামের এক মেয়েকে আমরা দেখতে পাই, যে তার পাশে থাকা অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠে। আমাদের সকলের মতোই সে তার দৈনন্দিন জীবনে প্রতিটি কাজেই ফোন ব্যবহার করে থাকে এবং সে তার ফোনের উপর অনেক নির্ভরশীল। সে একটি স্টার্টআপ কোম্পানিতে মার্কেটিং এর কাজ করে। সারাদিন কাজকর্ম শেষে রাতে একটি পার্টিতে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে এবং বাসে করে বাড়িতে যাওয়ার সময় সে বাসেই ঘুমিয়ে পড়ে। বাস থেকে নামার সময় তার ফোনটি সেখানেই পড়ে যায় এবং বাসে থাকা একটি অচেনা কাউকে আমরা ফোনটি তুলতে দেখি। এর পরের সিনে আমরা দেখতে পাই সেই ছেলেটিকে। ছেলেটির নাম জোন। সে ব্রেকফাস্ট বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড দিচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই অ্যাকাউন্টে একটি মেয়ের। পরের দিন সকালে নামির বেস্ট ফ্রেন্ড ইউন তার বাসায় আসে। এসে নামিকে ঘুম থেকে ওঠালে সে তার ফোনটি খুঁজতে থাকে। তখন ইউন তার নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করে সে কোথায় আছে। জুন একটি মহিলার ভয়েস রেকর্ডের মাধ্যমে তার অ্যাড্রেসটি বলে, কিন্তু নামি রিকোয়েস্ট করে তাকে একটি ক্যাফেতে আসতে। তখন জুন রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই জুন নামে ইনস্টাগ্রাম থেকে পাওয়া সকল তথ্য নোট করতে থাকে এবং সে ফোনটি আনলক করার চেষ্টা করে, কিন্তু তার না করতে পারায় সেটির স্ক্রিন ভেঙে ফেলে। অন্যদিকে এই শহরের পাশেই থাকা একটি জঙ্গলে পুলিশেরা একটি লাশ খুঁজে পায়। লাশটির পাশেই তারা একটি গাছের ঔষধের বোতল দেখতে পায়। বোতলটি দেখে পুলিশ অফিসার জিমানের কিছু সন্দেহ হয়। সে জঙ্গলে চলে যায় আরো প্রমাণ খুঁজতে এবং সে এক পর্যায়ে একটি গাছের নিকট চলে যায়। সে এবং তার ছেলে জুন ছোটবেলায় এই গাছটি লাগিয়েছিল এবং গাছটির নিচেই সেই বোতলটি দেখতে পায়। এটি দেখে তার ছেলের ওপর জিমানের কিছু সন্দেহ হয়। জিমানি সহকর্মী ক্যাং বলে তার ছেলে জুনের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করতে, কিন্তু জিমান বলে তার ছেলের খুন করার মতো এত সাহস নেই। আসলে আজ থেকে প্রায় 7 বছর আগে জুন বাড়ি থেকে পালিয়ে যায়। জিমানের মতে তার ছেলে যেসব অন্য ছেলেদের সাথে থাকে তাদের মধ্যে কেউ খুনগুলা করছে এবং ডেড বডিগুলো গাছের নিচে ফেলে আসছে। ক্যাং জিমানকে বলে অন্য অফিসাররা এইসব জানতে পারলে সমস্যা হবে, তাই তাকে দ্রুত প্রমাণ খুঁজতে হবে। এরপর আমরা দেখতে পাই নামি তার বাবার ক্যাফেতে জব করছে। সেখানে তার বাবা তার জন্য স্পেশাল একটি ড্রিঙ্ক বানায়, যেটি তারা সেখানে বিক্রি করে না। এরপর জুন আবারও নামিকে কল করে এবং মহিলার ভয়েস রেকর্ড শুনিয়ে বলে তার ফোনটি পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গিয়েছে এবং সে তাকে একটি রিপেয়ার শপ থেকে ফোনটি নিয়ে যেতে বলে। সে আরো বলে রিপেয়ারের পেমেন্ট সে করে দিয়েছে। এরপর নামি চলে যায় সেই রিপেয়ার শপে। সেখানে জুন মাস্কে টুপি পরা থাকে। সে নামিকে একটি ফর্ম ভরতে দেয়, যেখানে নামির ফোনের পাসওয়ার্ড দিতে হবে। নামির কিছুটা অবাক লাগলেও সে বেশি কিছু না ভেবেই তার পাসওয়ার্ড দিয়ে দেয়। এরপর জুন ফোনটি আনলক করে তার মধ্যে স্পাইওয়্যার ইনস্টল করে দেয়। এর মাধ্যমে জুন নামির ফোনের পুরো অ্যাক্সেস পেয়ে যায়। এরপর নামি সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই সে কোথায় যাচ্ছে, কখন কি করছে সবকিছুই জুন দেখতে ও শুনতে পাচ্ছে। নামি তার বাবার বানানো স্পেশাল ড্রিঙ্কটির কথা তার বন্ধুকে বললে সেটিও জুন দেখে নেয়। পরের দিন জুন নামির ক্যাফেতে আসে এবং সেই স্পেশাল ড্রিঙ্কটি অর্ডার করে, কিন্তু এটি তাদের মেনুতে ছিল না। নামি কিছুটা অবাক হলে জুন বলে, আমি এখানে রেগুলার কাস্টমার, গত বছর এই ড্রিঙ্কটি আমি ট্রাই করেছিলাম। এটি শুনে নামি তাকে ড্রিঙ্কটি সার্ভ করতে গেলে দেখে জুন পাবজি খেলছে। এটি দেখে নামির কাছে ছেলেটিকে নিজের মতোই মনে হয়। তখনই নামির বাবা সেখানে চলে আসে। ওই জুসটি সে কেন বিক্রি করেছে এটা জানতে চাইলে নামি বলে ছেলেটি এখানে রেগুলার কাস্টমার ছিল। এটা বলে নামি সেখান থেকে চলে যায়। অপরদিকে জিমান তার স্ত্রীর কাছে যেয়ে তার ফোন চেক করলে দেখে তার স্ত্রী এখনো তার ছেলে জুনের সাথে কথা বলে। জুন একটি নতুন জায়গায় শিফট হয়েছে, কিন্তু জায়গাটির অ্যাড্রেস সেখানে ছিল না।
রাতে নামি বাসায় এসে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ে এবং এই সুযোগে জুন সারা রাত জেগে নামির সকল তথ্য একটি খাতায় নোট করে রাখে। তার বাড়ির পাসওয়ার্ড ও ঠিকানা থেকে শুরু করে ব্যাংকের তথ্য, তার আপনজনদের অফিসের তথ্য, সকল সোশ্যাল মিডিয়ার তথ্য সমগ্র সবকিছু সে পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই জুনের ওয়ালপেপারে একটি মেয়ের ছবি এবং এটি সেই মেয়েটিই ছিল যার লাশ পুলিশ পেয়েছিল। জুনের ওয়ালপেপারে এখন নামের ছবি দেয়া, অর্থাৎ নামি হবে তার পরবর্তী শিকার। পরের দিন সকালে নামিন তার অফিসে গেলে তার বস জানায় তার পরিশ্রমের জন্যই তাদের কোম্পানি অনেক লাভ করেছে, তাই সে নামির স্যালারি বাড়িয়ে দিবে। এটি শুনে নামি অনেক খুশি হয়, কিন্তু সে তার বসকে জানায় কোম্পানির বাকিরাও অনেক পরিশ্রম করে, তাদেরও স্যালারি বাড়ানো উচিত। তখন নামির বস বলে, এখন তোমারটা বাড়াই, পরের বার সকলেরটা বাড়িয়ে দিব, এবং এই কথা সে নামিকে অন্যদেরকে বলতে মানা করে। এখানে আমরা দেখতে পাই নামির সাথে তার বসের অনেক ভালো সম্পর্ক। পরের দিন আমরা দেখতে পাই জিমান তার স্ত্রীকে জিজ্ঞেস করছে তার সাথে জুনের কথা হয় কিনা, কিন্তু তার স্ত্রী এটি অস্বীকার করে। কিন্তু জিমান কাল রাতেই জুনের নাম্বার ক্যাং এর কাছে দিয়েছিল এবং ক্যাং এই নাম্বার ট্র্যাক করে জুনের ঠিকানা বের করে নিয়েছে। ক্যাং এর থেকে জিমান জানতে পারে জুনের নিজস্ব কোনো ফোন নেই, সে একটি মেয়ের নামে ফোন ব্যবহার করছে, এমনকি তার একটি ফোন রিপেয়ারের শপও আছে, কিন্তু তার অ্যাড্রেস এখনো জানতে পারেনি। অপরদিকে নামি তার অফিসেই ছিল। এই সুযোগে জুন নামির বাড়ি চলে যায় এবং তার বাড়িতে থাকা সবকিছু দেখতে থাকে এবং সে একটি ডয়ারে পুরনো একটি ফোন দেখতে পায়। সেখান থেকে বেরিয়ে জুন একটি এটিএম এ যায় এবং টাকা তুলতে থাকে, তবে এই অ্যাকাউন্টটি তার ছিল না, এটি ছিল সেই মেয়েটির অ্যাকাউন্ট যার লাশ পাওয়া গিয়েছিল। অন্যদিকে নামি তার সিডি বিক্রি করে একটি অ্যাড দেয় এবং বেসবল ম্যাচে টিকিট কাটতে চায়, কিন্তু তা পায় না। অন্যদিকে জীবান চলে যায় জুনের বাড়িতে, সেখানে সে তার ছেলের সকল ক্রাইমের প্রমাণ একত্রে পায়। এক পর্যায়ে জীবান সেই মেয়েটির ছবি দেখতে পায় যার লাশ কিছুদিন আগেই তারা পেয়েছিল। সে একটি সুটকেসও সেখানে দেখতে পায় যার মধ্যে অনেকগুলো ভুয়া বিজনেস কার্ড ও অনেকগুলো ফোন দেখা যায়। এর মধ্যে জুনও সেখানে চলে আসে। সে দরজায় থাকা একটি তার মাটিতে পড়ে থাকতে দেখে বুঝতে পারে বাড়িতে কেউ আছে। এটি দেখে জুন তার বাবাকে এসএমএস করে বলে, অনেকদিন পর দেখা হলো তাই না বাবা। এটি দেখে জীবান বাইরে গেলে জুন তারই ছবি দূর থেকে তুলে পাঠায়। জীবান ছবি দেখে জুনের পিছু নেয়। জিমান জুনের বাড়ি থেকে একটু দূরে গেলে এই সুযোগে জুন তার বাড়ি থেকে সব প্রমাণ নষ্ট করে পালিয়ে যায়। এরপর সে চলে যায় নামের ক্যাফেতে, সেখানে সেও স্পেশাল জুসটি চায়। নামির বাবা তখন বলে, এটি মেনুতে নেই, কিন্তু তুমি রেগুলার কাস্টমার তাই তোমাকে দিচ্ছি, আর আমি রেগুলার কাস্টমারের চেহারা অনেক ভালো করেই চিনি। জুন বুঝতে পারে নামির বাবা তাকে সন্দেহ করছে। এরপর জুন নামিকে চিনতে না পারার ভান করে, কিন্তু নামি তার সাথে কথা বলতে চায়। জুন নামির কাছে থাকা সিডি কেনার পর দুইটি বেসবল ম্যাচের টিকিট বের করে বলে, এগুলো আমি কোথায় বিক্রি করতে পারবো। নামি তখন তার থেকেই টিকিট দুটি কিনে নেয়। আসলে জুন নামির টিকিট না পাওয়াতেই এমনটি করেছে, এবং সে নামিকে একটি ভুয়া বিজনেস কার্ডও দেয়। এগুলো দেখে নামির বাবা তাকে জুনের থেকে সাবধানে চলতে বলে। জুনের কাজকর্ম তার কাছে সুবিধার মনে হচ্ছিল না, কিন্তু নামি তার বাবার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। রাতে নামির বেস্ট ফ্রেন্ড ইউন তার মার সাথে ঝামেলা করে নামির বাসায় চলে আসে। ইউন নামির কাছে কার্ড দেখতে পেয়ে জিজ্ঞেস করে ছেলেটি কেমন দেখতে। নামি বলে সে ভালোই দেখতে, কিন্তু তার চশমাটা বাদ দিলে আর একটা ভালো হেয়ার কাট দিলে তাকে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আর এইসব কথা জুন শুনতে পায়। এরপর জুন নামির ফোন থেকে একটি লিংক তার বাবাকে দিয়ে বলে, এটি ইনস্টল করো, যাতে আমার ফোন হারালেই তুমি ট্র্যাক করতে পারো। নামির বাবা কিছু বুঝতে না পেরে স্পায়ারওয়্যারটি ইনস্টল করে ফেলে। এরপর জুন নামির বাবাকে আরেকটি এসএমএস পাঠায়, বাড়ির বাইরে একটি পার্সেল রেখে সেটির ছবি পাঠিয়ে বলে বাইরে আসতে। নামির বাবা বাইরে গেলে জুন পিছন থেকে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এদিকে জিমান জঙ্গলে অনেকগুলো লাশ খুঁজে পায়। এসব দেখে জিমান প্রতিজ্ঞা করে যে সে তার ছেলেকে খুঁজে বের করবেই। পরের দিন সকালে নামি দেখে তার ফোনে অনেক এসএমএস এসেছে এবং তার বসও তাকে অনেকবার কল করেছে। আসলে গতকাল রাতে জুন তার সোশ্যাল মিডিয়ায় নামির বসকে নিয়ে অনেক আজে বাজে কথা পোস্ট করেছে। আমি এসব দেখে দ্রুত অফিসে যায়। সেখানে সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তার ফোনটি কেউ হ্যাক করে এসব করেছে,
কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না। আর বস প্রচন্ড রেগে গিয়ে নামিকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। তখনই রাস্তায় ইয়ন তাকে দেখতে পায়। সেই একমাত্র নামির কথাই বিশ্বাস করেছিল। ইয়ন আর নামি পুলিশের কাছে যায়, কিন্তু তার নামিকে বলে এই কাজ যে তুমি করনি তার প্রমাণ নিয়ে আসো। তারা পুলিশের থেকেও কোনো সাহায্য না পেয়ে অন্য কারো কাছ থেকে সাহায্য নেওয়ার কথা ভাবতে থাকে। তারা জুনকে কল করে। জুন সেখানে এসে তার ফোন চেক করে। জুন বলে যে তোমার ফোনে স্পাইওয়্যারটি ইনস্টল করা আছে এবং তার মাধ্যমেই হ্যাকার তার ক্যামেরা, মাইক্রোফোন 24 ঘন্টা কন্ট্রোল করতে পারছে এবং সকল তথ্য পেয়ে যাচ্ছে। সে বলে সে তার ফোন থেকে স্পাইওয়্যারটি রিমুভ করে দিয়েছে। এটি বলে সে বাইরে গিয়ে নামিকে ডাক দেয় এবং বলে কাল রাতে তার সাথে কেউ ছিল কিনা, কারণ তার ফোনের লক খুলে তার ফোন থেকে পোস্টগুলো করা হয়েছিল। এটি বলেই সে নামির মনে ইউএনকে নিয়ে সন্দেহ তৈরি করে, কারণ কাল রাতে ইউন নামির বাড়িতেই ছিল এবং ইউন নামির ফোনের পাসওয়ার্ডও জানতো। নামি সেখান থেকে যে ইউএনের কাছে এ বিষয়ে প্রশ্ন করে। ইউন অবাক হয়ে বলে জুনের সাথে তার মাত্র 3 দিনের পরিচয়। তার কথায় সে কিভাবে ভাবতে পারে যে ইউএন এই কাজটি করতে পারে। ইউএন এরপর কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে জুন নামির বাবার বাড়িতে থেকেই এসব কাজ করছিল। নামির বাবা জুনকে বলতে থাকে তার মেয়ের যেন সে কোনো ক্ষতি না করে, কিন্তু জুন বলে তুমি কি জানো নামির কাছে আসতে আমার মাত্র কতদিন সময় লেগেছে? মাত্র 3 দিন। আর আমার হাতে থাকা শুধু এই একটি ফোন দিয়ে জানো আমি কি কি করতে পারি? তুমি সারাদিন কি করছো, তোমার পছন্দ অপছন্দ, তোমার পার্সোনাল তথ্য সবকিছু। আর এই সবকিছু কাজে লাগিয়ে আমি যে কোনো কারোর রূপ নিতে পারি। এদিকে পুলিশ মোট 7টি লাশ খুঁজে পেয়েছে এবং এদের মধ্যে সকলে একটি কমন বিষয় হচ্ছে যে সকলের মৃত্যুর আগেই তাদের ফোন হারিয়ে গিয়েছিল। ক্যাং এইসব দেখে জিমানকে বলে তার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করতে এবং তারা চলে যায় জুনের রিপেয়ারিং শপে। সেখানে তারা ঠিক 9 জনের ফোন রিপেয়ার করার রিসিট দেখতে পায় এবং তার 9 নাম্বারটি ছিল নামির। এটা দেখে তারা বুঝতে পারে তার নেক্সট ভিকটিম হচ্ছে নামি। এদিকে নামি তার ইউনিয়নের পুরো ভিডিও দেখে কান্না করছিল এবং রাগে কষ্টে সে তার ফোনটি ছুঁড়ে ফেলে। তখনই তার মনে পড়ে সে ফোন রিপেয়ারের শপের কথা। সে দ্রুত সেখানে চলে যায় পুলিশ নিয়ে। জিমান নামিকে দেখে তার থেকে সবকিছু জানতে চায় এবং জিমান জুনের আসল পরিচয় বললে নামি তা বিশ্বাস করতে চায় না। নামি তখন জুনের অফিসে কল করে, কিন্তু তারা জানায় জুন নামে কেউ এখানে কাজ করে না। নামি তখন সবকিছু বিশ্বাস করে নেয় এবং জিমানকে বলে তারা জুনকে কেন খুঁজছে। জিমান চুপ করে থাকলে নামি বলে তার মানে জুন প্রাইভেট ফটো ভিডিও কালেক্ট করে সেগুলো ডার্ক ওয়েবে আপলোড করে দেয়। গ্যাং সত্যিটা বলতে চাইলেই জিমান তাকে বাধা দেয়। নামি বলে যার জন্য আজ আমি সবকিছু হারিয়েছি তাকে আমি শাস্তি দিবই এবং সে জিমান ও ক্ল্যাংকে বলে আমি জুনকে আমার বাসায় আসতে বলবো, তখন তোমরা জুনকে ধরে ফেলবে। এতক্ষণ ফোন বন্ধ থাকার ফলে তাদের প্ল্যান সম্পর্কে সে জানতে পারে না। এরপর নামি বাসে উঠে জুনকে মেসেজ করে এবং তার বাসায় আসতে বলে। এটি শুনে জুন তার চশমা খুলে হেয়ার কাট দিয়ে রওনা দেয় নামির বাড়ির উদ্দেশ্যে, ঠিক যেভাবে নামি সেদিন বলেছিল। ততক্ষণে জিমান নামির বাড়ির সামনে চলে যায়, কিন্তু জুন তার পিছে কেউ আছে এটি বুঝতে পেরে নামির বাড়িতে না গিয়ে সামনে হাঁটা শুরু করে। তখনই গ্যাং তার পথ আটকে দাঁড়ায়। জিমান তাকে বলে তুমি এখান থেকে আর পালাতে পারবে না। ঠিক এখানেই আসে মুভির সব থেকে বড় টুইস্ট। জুন বলে আমি তো জুন নই। সে তাদেরকে হুমকি দিয়ে রেকর্ড করতে গেলে ক্যাং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ক্যাং ও জিমান নামির বাড়ির ছাদে আসলেই নামি জানায় জুন তাকে এসএমএস করে বলেছে সে আজ আসতে পারবে না। এরপর জিমানের কাছে বসের ফোন আসে। অফিসের সকলেই জেনে গিয়েছে যে জিমানের ছেলে জুনই এই খুন করছে। নামি তখন তার কাছে থাকা পুরনো ফোনটি নিয়ে নেয়। জিমান ফোন রেখে নামিকে বলে তোমার সেফ জায়গায় যেতে হবে। এটি বলে তারা নামিকে তার বাবার বাসায় নিয়ে আসে। গাড়ি থেকে নেমে নামি জিমানকে বলে তার কোনো দরকার পড়লে সে তাকে টেক্সট করেই জানাবে। শুধুমাত্র টেক্সটেই তাদের কথা হবে। এটি বলে সে তার বাবার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর জুন নামিকে টেক্সট দিয়ে বলে তুমি নতুন ফোন নিয়েছো, এই নাও আমার নাম্বার, আমাকে কল দাও।
নামি জুনকে কল দিতেই তার ঠিক উপর থেকে একটি ফোন বেজে ওঠে। নামি তখন জিমানকে কল করতে গেলে দেখে তার ফোন একা একাই চলছে। এটি দেখে নামি চমকে যায়। রুমের বাইরে সে তার বাবার কণ্ঠ শুনতে পেলে সেখানে গিয়ে সে জুনকে দেখতে পায়। তার বাবা কোথায় নামি জানতে চাইলে জুন তার বাবাকে বন্দি করে রাখার ভিডিও দেখায় এবং সে নামিকে বলে জিমানকে টেক্সট করে বলতে যে সে সেফ আছে। নামি তার কথা মতো কাজ করে বাবার কথা আবারও জিজ্ঞেস করে। জুন কিছু না বলেই বাথরুমের দিকে চলে যায়। নামি কিছু একটা নিয়ে জুনকে মারতে তার পিছে গেলে দেখতে পায় তার বাবাকে সে বাথটাবে বেঁধে রেখেছে। নামি তার বাবাকে ছেড়ে দিতে বললে জুন বলে, তোমার পা তুমি টেপ দিয়ে বেঁধে ফেলো, তাহলে ছেড়ে দিব। নামি জুনের কথা মতো কাজ করলে জুন তার হাতও বেঁধে ফেলে এবং বাথটাবের কল খুলে দেয় এবং নামির মুখে টেপ মেরে তাকে ওই বাথটবেই ফেলে দেয়। এরপর সে দুইজনের ছবি তুলে তাদের ফোনের ওয়ালপেপারে সেট করে দেয়। জুন বাইরে এসে সোফার সামনে একটি কাগজ দেখে। সেই কাগজটি তুলে দেখে সেখানে লেখা টেক্সট নয়, শুধু কল। এটি দেখে জুনের মাথায় যেন এক আকাশ ভেঙে পড়ল। আসলে নামির সন্দেহ হয়েছিল যে তার এই ফোনটিও হয়তো হ্যাক হয়েছে, তাই সে মুখে টেক্সটের কথা বললেও লিখে দিয়েছিল যে শুধুমাত্র কল করব। জুন সেখান থেকে পালাতে গেলে তখনই সেখানে জিমান ও ক্ল্যাং চলে আসে। জুন তখন জিমানকে বাবা বলে ডাকে, কিন্তু জিমান কোনো কিছু না শুনেই তাকে মারতে থাকে। অন্যদিকে ক্যাং বাথটব থেকে নামিও তার বাবাকে উঠিয়ে নেয়। নামি ঠিক থাকলেও তার বাবার জ্ঞান ফিরছিল না। এদিকে জুন জিমানকে বলতে থাকে, বাবা আমি জুন, তুমি কেন এত মারছো আমাকে? আমি তো তোমার জন্যই এমন হয়েছি। জিমান একটু থমকে গেলে জুন হেসে বলে, সত্যি ভেবে নিয়েছো তাই না? তোমার কাপুরুষ ছেলে দ্বারা এতগুলা খুন করা সম্ভব নয়। জিমান আবারও তাকে মেরে রক্তাক্ত করে দেয় এবং তার ছেলে কোথায় জিজ্ঞাসা করতে থাকে। তার ছেলে জুন কোথায়? পাশে থাকা একটি সুটকেসের দিকে জুন তাকালে জিমান সেটি খুলে সবকিছু চেক করতে থাকে এবং সেখানেই সে 0 নম্বর ভিকটিমকে দেখতে পায়, যে ছিল তার প্রথম ভিকটিম অর্থাৎ জিমানের ছেলে। এই সাইকো সিরিয়াল কিলার জুনকে মেরে এতদিন তার পরিচয় নিয়েই বেঁচে আছে। এই কারণেই সে জুন ও তার বাবার লাগানো গাছের নিচেই সব ডেড বডি রেখে আসতো, যাতে দুনিয়ার কাছে এটি প্রমাণ হয় যে আসল খুনি জিমানের ছেলে জুন। এরপর জিমান জুনের ফোনটি দেখতে পায় এবং সেখানে তার ছেলের মৃত্যুর ছবি ওয়ালপেপারে সেট করা ছিল। এটি দেখে জিমান কান্নায় ভেঙে পড়ে। রাগে কষ্টে সে ওই সাইকোকে মেরে ফেলতে চায়। জুন তখন বলে, আমি সারেন্ডার করছি, আমি আইনের দেয়া শাস্তি নিতে রাজি আছি। এটা শুনে জিমান তাকে আর মারে না, কিন্তু নামি তার বাবাকে তখনও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার আরো রাগ বেড়ে যায়। রাগের বশে নামি ক্যাঙের থেকে বন্দুকটি নিয়ে জুনকে গুলি করে মেরে ফেলে। জিমান নামির হাত থেকে বন্দুকটি নিয়ে নেয়। ঠিক তখনই নামির বাবার জ্ঞান ফিরে আসে। এই মরণ যুদ্ধের মুখ থেকে যেন তারা দুইজন বেঁচে ফিরল। সেই সাইকো কিলার আসলে অন্যের পরিচয় নিয়ে আজীবন বেঁচে ছিল। না ছিল তার কোনো বায়োডেটা, না ছিল কোনো জন্ম পরিচয়। আজকের যুগে স্মার্টফোন ছাড়া আমরা কেউ একটি দিনও কল্পনা করতে পারি না। আর এই ফোনই আমাদের সম্পর্কে সকল কিছুই জানে। আর এই ফোনই যদি হয় আমাদের দুর্ভাগ্যের কারণ, তার উত্তর এই মুভিটি আমাদের খুব ভালোভাবেই জানিয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।